গুড মর্নিং। মর্নিং। কতক্ষণ? এই মিনিট 10। এবার একটা কাজ ছিল, তাই ভাবলাম একটা ঢু মেরে যাই। বেশ করেছেন। আমি এমনিতেই আপনাকে ফোন করতাম থ্যাঙ্কস দেবার জন্য। গলি থেকে পাহারা সরিয়ে কাজ হয়েছে। নিশ্চয়ই। বিনাপানি অপেরার অশ্বিনী ভর কাল রাত 12টায় আচার্য বাড়িতে ঢুকে ইন্দ্রনারায়ণ বাবুর ঘর থেকে তার বহুমূল্য কাগজপত্র সরিয়ে নিয়ে গেছে। বলেন কি? অবশ্যই বাড়ির কেউ টের পায়নি। আমি আজ সকালে ফোন করে প্রথম খবরটা দিই। তারপর ইন্দ্রনারায়ণ বাবুর ঘর খুলে দেখা যায় যে তার সব পালা এবং গান হাওয়া। এই এই অশ্বিনী ভর খুব গোল মেলে। খুনের টাইমের জন্য তার কোনো অ্যালিবাই নেই। সেদিন রাত্রে আচার্য বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেনি। বলছে পথে ট্যাক্সি গড়বড় হয়ে যায়, ফলে আটকে পড়েছিল। কিন্তু ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। কাজেই এই লোকটাকে গ্রেপ্তার করার ভার আপনার। ও নিয়ে আপনি ভাববেন না। এখন বলুন, আপনার অন্যদিকে প্রোগ্রেস কতদূর? দেখুন, আমরা তো ঠিক এক রাস্তায় চলছি না, তাই আমার সিদ্ধান্তগুলো আপনার সঙ্গে মিলবে না। সে না মিলুক, রহস্যের সমাধান যে কোনো ভাবে হলেই হলো। সমাধান তো হয়ে গেছে। হয়ে গেছে? প্রথম এবং দ্বিতীয় দুটোই। দুটো? দুটো। এখন আমার কাজ সম্পূর্ণ মিটবে একটা মিটিং করে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলার পর, এবং সেটা করতে হবে আজই আচার্য বাড়িতে সকলের সামনে। কীর্তিনারায়ণ বাবু আর প্রদ্যুম্ন বাবুকে আমি জানিয়ে দিচ্ছি, দুই ভাইকে হাজির করার দায়িত্বটা আপনাকে নিতে হবে, কারণ গোয়েন্দাদের উপর তাদের বিশেষ আস্থা নেই। জমায়েতটা কখন চান? এই ধরুন 12টায়। বেশ, হয়ে যাবে। থ্যাঙ্কস। আর আপনাকে তো থাকতেই হবে, কারণ আজই ঘটনার ক্লাইম্যাক্স। অনেক দূর এগিয়েছে শুনেছি, তাহলে আপনার আবার বক্তৃতা কেন? পুলিশের সঙ্গে সঙ্গে আমিও এগিয়েছি, তবে সেটা একটু অন্য পথে। আর মার্ডার ইজ নট দি অনলি ক্রাইম কমিটেড ইন দিস কেস। তার মানে? মানেটা একটু পরেই পরিষ্কার হবে। এখন বাড়ির কর্তা শ্রী কীর্তিনারায়ণ আচার্য যদি অনুমতি দেন, তাহলে আমি আমার বক্তব্য পেশ করব। আমি প্রথম দিন যখন এই বাড়িতে আসি, তখন একটা জিনিস দেখে আমার একটু খটকা লেগেছিল, আর সেটা হচ্ছে এই বেহালা। 100 বছরের পুরনো একটি বেহালা এত ঝকঝকে থাকে কি করে? অবশ্য বেহালার ব্যাপারে আমার অভিজ্ঞতা কম, তাই গত বছরে একটি বেহালা কিরকম দেখতে হয় সেটা আমার জানা নেই। কাজেই এ ব্যাপার নিয়ে তখন আর আমি মাথা ঘামাইনি। আর সেদিনই আমি জেনেছিলাম যে কন্দর্প নারায়ণ রসিকতা করে তার বেহালার নাম দিয়েছিলেন আমাটির ভেবু। সম্প্রতি দুটো জিনিস আমার পড়ার সুযোগ হয়েছে। একটি হলো এই এনসাইক্লোপিডিয়া, আর দুই হলো এই 3টি ডায়েরি, কন্দর্প নারায়ণের ডায়েরি। এতে ওনার বিলেত ভ্রমণের কথাও রয়েছে। এই প্রথম বৈঠক থেকে জানতে পারি ইটালির 3 বিখ্যাত বেহালা প্রস্তুতকারকদের নাম। এরা 3জনই সপ্তদশ শতাব্দীর লোক। প্রথমজন হলেন আন্তন স্ট্রাডিভারি, দ্বিতীয় আন্দ্রেয়াস ওয়ার্নেরি এবং তৃতীয় নিকোলো আমাটি। এই আমাটি প্রথম বেহালার সংস্কার করেন ইটালির ক্রেমোনা শহরে। ফলে এই বেহালার চেহারা এবং আওয়াজ পাল্টে গিয়ে আরো সুন্দর এবং জোরালো হয়। এই আমাটি এবং কন্দর্প নারায়ণের আম আঁটি যে একই জিনিস, সেটা পরিষ্কার হয়ে যায় তার লেখা ডায়েরির এই অংশটি পড়ে। I bought an amati today from a musician who was sunk in debt. He sold it to me for 2,000 pounds. It has a glorious tone. অর্থাৎ আমি দেনায় জর্জরিত একটি বাজিয়ের কাছ থেকে এই আমাটি বেহালাটি কিনি 2000 পাউন্ডে। এই যন্ত্রটির আওয়াজ আশ্চর্য সুন্দর। তখনকার দিনে 2000 পাউন্ড মানে 20,000 টাকা। আজকে একটি আমাটি বেহালার দাম প্রায় 1.5-2 লাখ টাকা। এই তথ্যটি জানার পর আমার সন্দেহ আরো বদ্ধমূল হয় যে ইন্দ্রনারায়ণের বেহালাটি সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় এই বেহালাটিকে কিনে এনে রাখা হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে যে সেই আমাটি বেহালাটি যেটি এতদিন এই বাড়িতে ছিল, যে বেহালাটা ইন্দ্রনারায়ণ বাবু এতকাল যাত্রার কনসার্টে বাজাতেন, তার আসল খবরটা কেউ জানেন কি? আমার মনে হয় না যে কীর্তিনারায়ণ বাবু আর দেবনারায়ণ বাবু জানেন। তবে দুজনের কিন্তু জানার কথা। এক, প্রদ্যুম্ন মল্লিক, যিনি কীর্তিনারায়ণের ডায়েরিটি পড়েছেন, এবং হরিনারায়ণ বাবু, যিনি বিদেশি সঙ্গীত সম্বন্ধে জানেন এবং ভালো বেহালার দামও জানেন। এবং আমার মনে হয় এটিও জানেন যে বেহালার ভেতর দিকে প্রস্তুতকারকের নাম সমেত তার লেবেল লাগানো থাকে, যেটি বেহালার এই এস এর মধ্যে দিয়ে দেখা যায়। ফলে স্বভাবতই আমার সন্দেহটা আপনার উপর গিয়ে পড়ে। আটার রাবিশ। ক্লাবে গ্যাম্বল করে আপনার লোকসানের ইতিহাসটা আমার অজানা নয় হরিনারায়ণ বাবু। তাই যখন খবর পেলাম যে মাত্র কদিন আগে আপনার জুয়োর সমস্ত দেনা আপনি শোধ করে দিয়েছেন, তখন আন্দাজ করলাম যে বেহালা পাচার করে আপনার ঘরে টাকা এসে গেছে। আন্দাজ? আপনি কি শুধু আন্দাজের উপর নির্ভর করে চোর ধরেন নাকি? হুম, সেই আন্দাজ যদি নির্ভুল প্রমাণিত হয় তবেই। এটি আজকের কাগজ। এর পার্সোনাল কলামে এই বিজ্ঞাপনটি আপনার চোখে পড়েছে কি? এটি আমারই দেওয়া। এতে লেখা আছে আমি একটি পুরনো বিদেশি বেহালা কিনতে চাই। এর উত্তর আমি আজ সকালেই পেয়ে যাই। ফোন করেন জনৈক মিস্টার রেবেলো। মিস্টার রেবেলোর ওখানে গিয়ে দেখি তিনি একজন বিরাট অ্যান্টিক ডিলার। তিনি বলেন তার কাছে একটি অ্যামাটি আছে এবং সেটা তিনি 1.5 লাখ টাকায় বিক্রি করতে রাজি আছেন। আমি ওকে জিজ্ঞেস করি এই বেহালাটি উনি মিস্টার আচার্যের কাছ থেকে কিনেছেন কিনা। উত্তরে তিনি হ্যাঁ বলেন এবং এটাও বলেন ইটস দি ওনলি অ্যামাটি ইন ইন্ডিয়া। সুতরাং এই পরিবারের কোনো অমূল্য সম্পদ সরিয়ে যদি আপনার বিক্রি করার বাসনা থাকে, তাহলে সেটা বেনামে করলে বোধহয় ধরা পড়ার সম্ভাবনা কম, নাকি? এবার আমি আসছি দ্বিতীয় অর্থাৎ প্রধান অপরাধে, যে কারণে আমার বোসপুকুরে এই আচার্য বাড়িতে আসা। সেটা হলো ইন্দ্রনারায়ণ আচার্যের খুন। এ মাসের গত 7 তারিখে রাত 12টা থেকে 12:30টার মধ্যে ইন্দ্রনারায়ণ আচার্য খুন হন। তাকে খুন করে কি লাভ হতে পারে সেটা বিচার করতে গিয়ে আমরা জানতে পারি যে তিনি ছিলেন তার বাপের প্রিয় পুত্র। আমরা এও জানতে পারি যে কীর্তিনারায়ণ একটি উইল করেছেন এবং অনুমান করা যায় যে সেই উইলে তার ছোট ছেলের প্রতি তার পক্ষপাতিত্ব প্রকাশ পায়। এই বদলানো উইলে তাদের প্রাপ্তি বেড়ে গেলেও যতদিন কীর্তিনারায়ণ বেঁচে আছেন ততদিন তারা টাকা পাচ্ছেন না। অর্থাৎ ছোট ভাইকে মেরে তাদের ইমিডিয়েট কোনো লাভ নেই। আরেকটা তথ্য আমরা জানতে পারি, বিনাপানি অপেরা ইন্দ্রনারায়ণকে ভারত অপেরা ছেড়ে তাদের দলে যোগ দেওয়ার জন্য বহুদিন ধরে প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ তাতে রাজি হননি। এই অবস্থায় ভারত অপেরাকে পঙ্গু করে দেওয়ার জন্য বিনাপানি অপেরা গুন্ডা লাগিয়ে কাজটা করে থাকতে পারে। খুনের দিন রাত 11টা পর্যন্ত বিনাপানি অপেরার মালিক অশ্বিনী ভর ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে কথা বলেন এবং তিনি চলে যাবার ঘন্টাখানেক পরেই খুনটা হয়। এই ফাঁকে আপনাদের এটাও জানিয়ে রাখা দরকার যে খুনের কদিন আগে মোহাম্মদ শফি লেনে ইন্দ্রনারায়ণ বাবুর উপর যে আক্রমণটা হয় সেটা কিন্তু নিছকই এক চোরের কম, কোনো ভাড়াটে গুন্ডার নয়। কারণ যদি খুন করাই তার উদ্দেশ্য হতো তাহলে সে মাথায় না মেরে কাঁধে মারার মতন কাঁচা কাজ করত না। আবার আমরা আচার্য বাড়িতে ফিরে আসি। হরিনারায়ণ বাবুর মেয়ে লীনার কাছ থেকে পাওয়া কিছু তথ্য আমাদের খুব কাজে লাগে। আমরা জানতে পারি যে ইন্দ্রনারায়ণ বাবুর লেখা 5টি পালা এবং খানকুড়ি গান ছিল। যাত্রার বাজারে তার দাম যে অনেক সেটা আর বলে দিতে হবে না। অনুমান করা যায় যে খুনের একটা উদ্দেশ্য হলো সেই পালা এবং গানগুলি হাত করা। বাইরের লোকের পক্ষে এই কাজ করা খুব সহজ নয়, কারণ ইন্দ্রনারায়ণ বাবুর কাগজপত্রের সঙ্গে তাদের পরিচয় থাকার সম্ভাবনাটা কম। বাড়ির লোকের পক্ষে সেই খবরটা জানা অনেক বেশি স্বাভাবিক, কারণ সে খুনের সঙ্গে সঙ্গে যদি কাগজগুলো নাও নিতে পারে, পরে সময় পেয়ে সেগুলো নিতে কোনো অসুবিধে নেই।
কারণ কাগজগুলো তো সেখানেই রয়ে যাচ্ছে। এবার আমাদের দেখা দরকার যে বাড়ির কোনো লোকের টাকার টানাটানি যাচ্ছিল কিনা। আপনার অফিসের গোলমাল মিটেছে নাকি স্ট্রাইক চলছে? আপনি কি বলতে চান কি? আপনিও কি আপনার মেজ ভাইয়ের মতন জুয়ারি নাকি? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। কারণ সেদিন রেসের মাঠে আপনাদের মধ্যে একজনকে আমি বেট করতে দেখেছি, আর এও জানি যে তিনি গতকাল রাত 11:15টায় এ বাড়ির পেছনের দরজা খুলে বিনা পানির মালিক অশ্বিনী ভড়কে ঢুকতে দেন, আর টাকার বিনিময়ে সেই মালিককে তিনি ইন্দ্রনারায়ণের পালা ও গানগুলো হ্যান্ড ওভার করে দেন। আমি যদি ভুল বলি তাহলে আমাকে শুধরে দেবেন। প্রদ্যুম্নবাবু, প্রদ্যুম্নবাবু যেদিন আমাদের বাড়িতে যান সেদিন ওর পকেট থেকে এই কাগজের টুকরোটি আমার সোফায় পড়ে যায়। এই কাগজে ডট পেনে দুটি লাইন লেখা আছে, হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ। ওনাকে জিজ্ঞেস করায় উনি বলেন যে কাগজটি ওর নয়। এই হুকুম চাঁদ নামটি আমার খুব চেনা চেনা থাকে। পরে এ কথা সে কথা আলোচনা করতে করতে আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি হঠাৎই কলকাতার রেসের কথা তোলেন, আর তখনই আমার মনে সন্দেহ হয় যে হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ নিশ্চয়ই রেসের ঘোড়ার নাম। পরে অবশ্যই খবর কাগজ খুলে যাচাই করে দেখি যে আমার অনুমান ঠিক। আমরা সেদিন রেসের মাঠে যাই এবং সেখানে গিয়ে প্রদ্যুম্ন বাবু যে জুয়ারি সেটা প্রমাণ হয়ে যায়। অর্থাৎ তিনি রেস খেলেন, অথচ সেই তথ্যটি আমাদের কাছে গোপন রাখতে চান। আমার ধারণা যারা নিয়মিত রেস খেলে এবং যাদের রোজগার খুব বেশি নয় তাদের সবসময় একটা টাকার টানাটানি হয়। এই ক্ষেত্রে রেসে যদি একটা বড় রকম হার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রদ্যুম্ন বাবুর একটা খুনের মোটিভ ছিল এবং সেই সঙ্গে সুযোগ ছিল। সত্যি বলতে কি এতটা সুযোগ বোধহয় বাড়ির আর কারো ছিল না। খুনের সময় প্রদ্যুম্ন বাবু নিজের ঘরে বসে কাজ করছিলেন, তার পক্ষে নাট মন্দিরের বারান্দা দিয়ে এসে ইন্দ্রনারায়ণ বাবুর ঘরে ঢুকে তার মাথার পেছনে বাড়ি মেরে কাজটা করা ছিল খুবই সহজ ব্যাপার। প্রদ্যুম্ন বাবুর অবস্থাটা আরো খারাপ হয়ে যায় এই কারণেই যে তিনি হলেন মিথ্যেবাদী। তিনি শুধু রেসের ব্যাপারে মিথ্যে বলেননি, তার মতে দুদিন আগে নাকি বাড়িতে আবার চোর এসেছিল এবং সেই চোরকে বাধা দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান, যার ফলে তাকে নাকি খোঁড়াতে হচ্ছিল। কিন্তু আজ হাঁটার সময় অন্তত দুবার তিনি খোঁড়াতে ভুলে গেছেন, সেটা বোধহয় তিনি নিজেও খেয়াল করেন। আর গতকালের ঘটনাটাও তিনি অস্বীকার করতে পারবেন না, কারণ যার সঙ্গে তার লেনদেন হয়েছিল সেই অশ্বিনী ভর এখন পুলিশের হেফাজতে। কাজেই এই হলো ইন্দ্রনারায়ণ আচার্যর খুনের ইতিহাস, আর আমার বক্তব্যেরও এখানে শেষ। আপনাকে একটা কথা বলবো। কি ভাই তুলছে? অন্দরপুর নারায়ণের জীবনীটা এবার আপনি লিখুন। কারণ তার চেয়ে বড় রহস্য আর রোমাঞ্চ কিন্তু একই লোকের জীবনে আর পাবেন না। হ্যাঁ, তাছাড়া নামটাও আপনার গল্পের মতো হবে। কি হবে ভাই, কি হবে? কন্দর্পের কাণ্ড কারখানা। তুমি খেয়ে পেয়েছো? বলে এই খুনে বাড়িতে বসে বসে আমি জীবনী লিখবো? নো জীবন, মানে কোন জীবনী নয়। তাছাড়া গল্পের প্লট আমি পেয়ে গেছি, পটভূমি চিতপুর। যাত্রাপাড়ায় প্রকারুদ্র। নামটা কি দেখেছি জানো? অপারেশন অপেরা।